স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 25শে জুন 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ ব্যাচ 2026-এর 22তম ক্লাস, ফৌজদারি কার্যবিধির 22তম ক্লাস। গতদিন আমরা ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি শুরু করেছিলাম। আজকে আমরা আবার ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের যে বিচার পদ্ধতি প্রথম থেকে একটু পড়ি, তারপরে আমরা আস্তে আস্তে আগাই। দেখেন, একটা মামলা যখন চার্জ গঠন হয়, চার্জ গঠন হওয়ার পরে মামলার বিচার শুরু হয়। এখন আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধির 6 ধারার ব্যাখ্যা অনুসারে আদালত হলো, ফৌজদারি আদালত দুই প্রকার, একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত আর একটা হলো দায়রা আদালত। তো এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে 241 থেকে 250, আর দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে 265 ক থেকে 265 খ। এবং এই ম্যাজিস্ট্রেট আদালতের যে বিচার পদ্ধতি, এটা অধ্যায় হলো 20তম অধ্যায়, আর দায়রা আদালতের অধ্যায় হলো কত, 23তম অধ্যায়। ঠিক আছে, দেখেন। তো তার মধ্যে আহ 241 ক ধারায় বলেছে যে মামলা বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে। নিম্নলিখিত পদ্ধতি মানে হলো 241 ক থেকে 250। বলছে যে একটা ম্যাজিস্ট্রেট আদালত মামলা বিচারের সময় 241 ক থেকে 250 এর ধারা আছে, এইগুলার যে বিধানাবলী আছে এগুলো অনুসরণ করবে। সেম দায়রা আদালতে যদি আমরা আসি, দেখেন দায়রা আদালতে যদি আমরা চলে আসি, 265 কতে বলতেছে দায়রা আদালত প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে। দায়রা আদালতের প্রতিটা মামলার বিচারে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে হলো পিপি বা পাবলিক প্রসিকিউটর। এখন যে বা যারা পিপি সম্পর্কে জানেন না, পিপি সম্পর্কে এর আগে আমরা পড়ছি, আপনাদের মনে থাকার কথা যে ফৌজদারি কার্যবিধির 492 ধারায় পিপি কে নিয়োগ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, সরকার, অথবা কিছু ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, মনে আছে কিনা? আর দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে পিপি মামলা পরিচালনা করবে, এটা বলছে 265 ক, বা ইংরেজিতে বলি তাহলে 265 এ, এবং এই এটা হবে ক্যাপিটাল এ। তারপরে স্যার, দেখেন 265 খ ধারাটা যদি দেখেন, হ্যাঁ মাকসুদা বলেন। স্যার, স্যার, এটা কি পিডিএফ স্যার? হ্যাঁ, পিডিএফ গ্রুপে দিছি, দেখেন মেসেঞ্জারে, জি পিডিএফ। ও, জি স্যার, জি স্যার। এটা প্রিন্ট করে নিয়েন, দেখেন। আর আমার সামনে থাকলে কত প্রিন্ট আমি মানুষের এমনি দেই, বাট আপনাকে কষ্ট করে নিয়ে নিতে হবে, তাছাড়া কোনো কিছু ই করবেন আর। দেখেন, 265 খ ধারা অনুসারে, 265 গ ধারার বিধান অনুসারে অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে পিপি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ বর্ণনার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবে। অর্থাৎ দায়রা আদালতে সবার আগে বক্তব্য শুরু করবে হচ্ছে পিপি। এটা বলছে 265 খ। আমরা চলে আসি অব্যাহতি বা ডিসচার্জ, বলেন। এটা কতদিন ব্যাখ্যা দিয়েছিলাম। একটা আমলি আদালত থেকে, আমলি আদালতে যখন কোনো মামলা থাকে, আমলি আদালত থেকে আপনারা যারা কোর্টে যান, বলে যে বিচারের জন্য বদলি, বিচারের জন্য বদলি করছে। এখন এই বিচারের জন্য বদলি করে যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারযোগ্য হয়, তাহলে বিচারের জন্য বদলি করবে 205 সিসি। আর যদি দায়রা আদালতে বদলি করে তাহলে 205 সি বা 205 গ। এই যে বদলি হওয়ার পরে তারপরেই তো ওই কথা, বুঝছেন? আচ্ছা, ডিসচার্জ বা অব্যাহতি ভাই, ডিসচার্জ বা অব্যাহতি, আহ, অব্যাহতি হচ্ছে যে, এটা গতদিনই আলোচনা করছি, তারপরে এখানে একটু বলি যে যখন ওই মামলাটা বদলি করে ওই ওই কোর্টে চলে গেল, তখন ওই মামলাটার ডিসচার্জের জন্য আবেদন করবে আসামি। ডিসচার্জের আবেদন করলে ওখানে আদালত, ম্যাজিস্ট্রেট আদালত বাদী পক্ষের বক্তব্য শুনবে, আসামি পক্ষের বক্তব্য শুনবে, বাদী পক্ষের মামলার যাবতীয় নথিপত্র দেখবে। কিন্তু ওই দিন আসামি যদি নতুন কোনো কাগজপত্র দেয় তাহলে এটা বিবেচনায় নেওয়া হবে না। এটা বলেছেন নজরুল ইসলাম বনাম রাষ্ট্র মামলা, কতদিন পড়ছিলাম। এবং এটা নিয়ে বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে অব্যাহতি আবেদনের শুনানির সময় আদালত কোন কাগজটি বিবেচনায় নিতে পারেন না, কোন কাগজটি বিবেচনায় নিতে পারেন না। তাহলে কোনটা পারেন না বলেন? আসামির দাখিলকৃত কোনো নতুন কাগজপত্র। এবং এই যে যে অব্যাহতি আবেদনের শুনানি আর চার্জ শুনানি, এই দুইটাই হতে হবে একই দিনে। যদি কাউকে অব্যাহতি দিয়ে ফেলে, যদি কাউকে অব্যাহতি দিয়ে ফেলে, সেক্ষেত্রে
তার প্রতিকার, রাষ্ট্রপক্ষের প্রতিকার হলো কি? রিভিশন। আর যদি অব্যাহতি না দেয় তবুও প্রতিকার কি? রিভিশন। অব্যাহতি যদি না দেয় তাহলে রিভিশন করবে কে? আসামি। আর অব্যাহতি দিয়ে ফেললে রিভিশন করবে কে? আশা করি বুঝতে পারছেন। বলেন। অনেক কাগজপত্র কি আসামিও দাখিল দেন? বলেন বলেন। ধন্যবাদ। রাষ্ট্রপক্ষ কিছু বলে না? স্যার, স্যার অব্যাহতি যদি দেয় তাহলে শুনেন, রিভিশন করবে আসামি। আপনি স্যার, তো দেখাইতেই পারেন, আমি কি আসামি একবার বলবো যে আমার এই সময় কোনো কাগজপত্র দেখানো যাবে না? আমি বলবো। তাহলে এটা আপত্তি জানাবে কে? এটা তো আদালত স্বপ্রণোদিত হয়ে বলবে না। আদালত তো স্বপ্রণোদিত হয়ে বললে বললে ভালো, না বললে সমস্যা নাই, কিন্তু এটা আপত্তি জানাবেটা কে? রাষ্ট্রপক্ষ। সে বলবে যে এরকম নজরুল ইসলাম বনাম রাষ্ট্র মামলায় বলা আছে যে আপনি উচ্চ আদালতের নজিরে আছে যে অব্যাহতির আবেদনের শুনানির সময় আসামি কর্তৃক দাখিলকৃত নতুন নতুন কোনো কাগজপত্র আবেদন এনে মানে বিবেচনায় নেওয়ার সুযোগ নাই। এখন রাষ্ট্রপক্ষ যদি না জানে সে কেমনে বলবে? আর আসামিও তো দাখিল করবেই। বুঝতে পারছেন? তাহলে এই যে আপনি জেনে গেলেন, যখন আপনি অ্যাডভোকেসি করবেন তখন ডিসচার্জের শুনানির সময় যদি আসামি পক্ষ থেকে কিছু দাখিল করে তাহলে বলে দিবেন যে এই সময় অন্য কিছু দাখিল করা যাবে না, উচ্চ আদালতের নজিরে নিষেধ আছে। বুঝছেন? আপনি তো ওই কথা বলেন যে কাগজপত্র দাখিল দিছেন, গোপালগঞ্জ কোর্টে তো মানে আমি শুনছি যে এক সিনিয়র আসামি পক্ষে নারাজিও দিছে। হ্যাঁ সত্যি, আসামি পক্ষে নারাজিও দিছে। বুঝতে পারছেন? বাট আসামি তো নারাজি দিতে পারে না। নারাজি দেবে কে? রাষ্ট্রপক্ষ। আচ্ছা, আসামি পক্ষে নারাজি দিছে, বাদী পক্ষে আছে। ঠিক আছে। এখন জি, হ্যাঁ জামিনের সময় তো সে দিতেই পারে। ডিসচার্জের আগে আর কোন পর্যায়ে থাকে বলেন? ডিসচার্জের আগে মামলা তো করে বাদী। ডিসচার্জের আগে আসামি কাগজপত্র দাখিল করবে কখন? ওয়েন তার সুযোগ তো যখন জামিন চায় তখন। তাছাড়া তার কি সুযোগ আছে? হ্যাঁ, তাছাড়া তো তার কিছু সুযোগ নাই। আর দেওয়ানি মামলার মতো ফৌজদারি মামলায় আসামির কোনো ডকুমেন্ট দেওয়া লাগে না। জায়গা তো যা মামলা করার করবে হলো বাদী। আসামি শুধু হাজির হইয়া জামিন চাইবে আর ট্রায়াল ফেস করবে। আর সে যদি নিজের পক্ষে কোনো সাক্ষ্য দিতে চায় সেটা সামনে মামলা বিচার শুরু হওয়ার পরে সাবাই সাক্ষী বলে। জি, ঠিক আছে। তো তাহলে নির্মল, তাহলে আসামি পক্ষে নারাজি দরখাস্ত কি দেওয়া যায় নির্মল? যায় না, দেখেন। আচ্ছা শুনেন, তো যে কাজটা ম্যাজিস্ট্রেট আদালত 241 কতে করে সেই কাজটা দায়রা আদালত করে 265 গ। ধন্যবাদ। আমরা চার্জ গঠনে চলে আসি। চার্জ গঠন মানে হলো যদি আসামির অব্যাহতি দেওয়া না যায় তাহলে চার্জ গঠন করবে। বলবে যে তোমার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, তুমি কি দোষী নাকি নির্দোষ। যদি বলে যে আমি দোষী তখন পরের পদ্ধতি বলতেছি, বাট চার্জ যে গঠনটা করে এটা ম্যাজিস্ট্রেট আদালত করে 242 ধারায়, দায়রা আদালত করে 265 ঘ। 265 ঘ। তারপরে চলে আসি গিলটি প্লি 5 নম্বরে, কনভেকশন অ্যান্ড প্লি অফ গিলটি। যদি চার্জ গঠনের সময় দোষ স্বীকার করে, যে বললো যে তুমি কি দোষী নাকি নির্দোষ, যদি বলে সে আমি দোষী, তাহলে আদালত তারে ইচ্ছা করলে সাজা দিতে পারে, তবে শাস্তি দিতে বাধ্য না। এখন আপনার কাছে মনে হইতে পারে যে স্যার দোষ স্বীকারও করলো বাট আদালত সাজা দিতে পারে, দিতে বাধ্য না কেন? মানে আদালত ধরেন নির্মলকে বললো যে নির্মল তোমার বিরুদ্ধে যৌতুক নিরোধক আইনের 3 ধারায় দোষ স্বীকার মানে চার্জ গঠন করা হলো, তুমি কি দোষী নাকি নির্দোষ। নির্মল যদি বলে যে আমি দোষী, তাহলে আদালত নির্মলকে বলবে যে কেন তোমাকে শাস্তি দেওয়া হবে না, কারণ দর্শাও। নির্মল যদি কারণ দর্শাতে ব্যর্থ হয় তাহলে নির্মলের সাজা দিতে পারে। অথবা আদালত যদি মনে করে যে নির্মল দোষ স্বীকার করছে করছে সমস্যা নাই, বিচার চালিয়ে যেতে পারে, তাহলে দোষ স্বীকারের ভিত্তিতে সাজা দেওয়া বিবেচনামূলক ক্ষমতা, দিতেও পারে নাও দিতে পারে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে দোষী যদি স্বীকার করলো তাহলে তারা সাজা দেওয়াটা বাধ্যতামূলক হওয়াই উচিত ছিল, তাই না? কিন্তু কেন বিবেচনামূলক বললো? এটার কারণ হলো যে অনেক সময় তো আমাদের
দেখা গেল যে অনেক নায়ক ইমোশনাল হয়ে যায়, যে বললো যে আমি দোষী, আমারে মহামান্য আদালত সাজা দেন। দেখা গেল সে করে নাই, কিন্তু আবেগে পড়িয়া বলতেছে যে আমি দোষী, আমারে সাজা দেন। বা একটা জিয়ার মামলার ক্ষেত্রে একটা মামলায় যদি সাজা আপনি সাথে সাথে কাউরে দিয়ে ফেলেন, তাহলে ওই মামলায় তো আর পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিট বা তদন্ত তদন্ত এগুলা করার কোনো সুযোগ থাকে না। তাই প্রকৃত সত্য উদ্ঘাটন করার জন্য আদালত বিচার চালিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? তার মানে দোষী বললেই আদালত তার সাথে সাথে সাজা দিতেও পারে, নাও পারে। আচ্ছা, অপরদিকে সেম কাজটা দায়ের আদালত করে 265 উমা, দায়ের আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিতে পারে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আমরা চলে আসি সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণ, আমাদের আরিফ সাহেব আজকে নাই আমাদের মাঝে, না মারা যায় নাই, রিটেন পরীক্ষা দিতে গেছে। তো দেখেন, সাক্ষ্য গ্রহণ না, উনি একজন মজার মানুষ। উনি বলে যে ওই স্বাক্ষরে বলে সাক্ষ্য, বাদ ধরে বলে বাধ্য, এরপরে প্রাসঙ্গিক বলে প্রাসঞ্জিত, এরপরে যাই হোক, দেখেন, তো সাক্ষ্য গ্রহণ ভাই তখন আচ্ছা, দেখেন, যখন আমাদের চার্জ গঠন হয়ে গেল, ঠিক আছে, এখন তো বাদী পক্ষ আহ, তার সাক্ষীরে আনবে। আনার পরে বাদী পক্ষের সাক্ষীরা, তারা যা যা ঘটনা সম্পর্কে জানে তারা সেটা প্রকাশ করবে, এবং তাকে জিজ্ঞাসা করবে কে বলেন তো? তাকে জেরা করবে হলো আসামি পক্ষের আইনজীবী। একটু এক্সকিউজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ফারুক সাহেব ফেনী থেকে বলেন ভাই। শুনেন, একটা মামলায় যখন চার্জ গঠন করা হয়, ম্যাজিস্ট্রেট আদালত হোক আর দায়রা আদালত হোক, চার্জ গঠনের পরে রায়ের আগ পর্যন্ত ওই মামলায় 4টা পর্যায় আছে। 4টা পর্যায় কি কি? এটা ম্যাজিস্ট্রেট আদালতও অনুসরণ করবে, দায়রা আদালতও অনুসরণ করবে। প্রথম যে পর্যায় চার্জ গঠনের পরে হলো সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্য গ্রহণ কার? যে মামলা করছে বাদী তার সাক্ষীদের হাজির করবে, বাদীর মামলার সাক্ষ্য গ্রহণ হবে, আর বাদীর সাক্ষীদের জেরা করবে আসামি পক্ষের আইনজীবী। এর হলো ধাপ 1। বুঝছেন? যখন বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, তারপরে দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় স্টেপে বা দ্বিতীয় স্টেজ যদি আমি বলি, সেটা হলো 342। 342 হলো পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড। আদালত আসামিরে পরীক্ষা করবে। এতদিন এই যে যে বাদী পক্ষ যে সাক্ষী দিছে, আসামি প্রতি ধার্য তারিখে তারিখে বা সাক্ষ্য গ্রহণের তারিখে তারিখে আসামি কাঠগড়ায় দাঁড়ায় আছে। এতদিন পর্যন্ত কিন্তু আসামির কোনো বক্তব্য শুনে নাই, শুধু আসামি ধার্য তারিখে তারিখে কি ছিল? হাজির ছিল। তাহলে যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, তাহলে তার পরবর্তী ধাপ হলো 342। 342 মানে হলো আদালত আসামিরে পরীক্ষা করতে পারে। আদালত স্বয়ং আসামিরে প্রশ্ন করতে পারে, যে যে কোনো বিষয় প্রশ্ন করতে পারে, যে তোমারে এতদিন ধরে যে তোমার বিরুদ্ধে যে সাক্ষ্য মানে সাক্ষ্য গ্রহণ করা হলো, আসামি তোমার কিছু বক্তব্য আছে কিনা, বা আদালত যে কোনো প্রশ্ন তাকে করতে পারে। এই যে যে প্রশ্নগুলো করলো, এই প্রশ্নগুলোর উত্তর যদি সে দেয়, তাহলে এটা আবার আদালত কি লিখে নিবে। লিখে নেওয়ার পরে ওখানে আসামিও স্বাক্ষর করবে, আদালতের ম্যাজিস্ট্রেট বা জজও স্বাক্ষর করবে। বুঝছেন? এবং ওই সময় আদালত তারে জিজ্ঞাসা করতে পারে যে তুমি কি সাফাই সাক্ষী দিবা কিনা। সাফাই সাক্ষী মানে হলো বাদী যেরকম তার পক্ষে সাক্ষীদের আনছে, আসামিও তার পক্ষে সাক্ষীদের আনতে পারে, বা সে নিজে সাক্ষী দিতে পারে। সাফাই মানে আমি 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 আমার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, আমি কোনো অপরাধ করি, এটা বলে সাফাই সাক্ষী। বুঝছেন? তাহলে এই সাফাই সাক্ষী সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 340 ধারায়। 340, নট 342। 342-তে হলো আদালত আসামিরে পরীক্ষা করে, আর ওই পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে আপনারা কি সাফাই সাক্ষী দিতে চান কিনা। যদি সাফাই সাক্ষী দিতে চায়, তাহলে আবার আসামিকে দরখাস্ত করতে হয় যে আমি আমার পক্ষে সাফাই সাক্ষী দিতে চাই। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 340। সাফাই সাক্ষী মানেই হলো 340। বুঝছেন? তাহলে 3 ধাপ আমরা পেয়ে গেলাম। বলছিলাম কয় ধাপ? 4 ধাপ। 3 ধাপ মানে হলো বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামিরে পরীক্ষা, তারপরে কি সাফাই সাক্ষী। আসামিরে পরীক্ষা হলো 342, সাফাই সাক্ষী হলো কত? 340। ছাপাই সাক্ষী দিতে আসামি বাধ্য না, সে যদি মন চাই দিবে, না চাইলে দিবে না। ছাপাই সাক্ষীর পরের যে ধাপ, এটা হলো আর্গুমেন্ট বা যুক্তিতর্ক। কি বলেন? আর্গুমেন্ট বা
যুক্তিতর্ক, আর্গুমেন্ট বা যুক্তিতর্ক শেষে তারপরে হলো রায়। বুঝতে পারছেন? তাহলে এই, হ্যাঁ, আসামিরে পরীক্ষা করে 342, আর সাফাই সাক্ষী হলো 340। আর আর্গুমেন্টের আলাদা ধারা দায়রা আদালতের ক্ষেত্রে আছে, একটু পরে আসতেছি, ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে নাই। তাহলে আমরা যেটা জানলাম একটু মাথায় রাখেন, এই যে যে দোষ স্বীকারের ভিত্তিতে তারে যদি দণ্ড দিলে তো দিল, আর যদি দোষ স্বীকারের ভিত্তিতে তারে দণ্ড যদি না দেয়, তাহলে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামির পরীক্ষা, সাফাই সাক্ষী, যুক্তিতর্ক, সব কিছু ম্যাজিস্ট্রেট আদালত করে 244 ধারায়। অর্থাৎ রায় ছাড়া, চার্জ গঠনের পর রায়ের আগ পর্যন্ত বাদ বাকি যা আছে সবকিছু ম্যাজিস্ট্রেট আদালত করে কত ধারায়? 244 ধারায়। এই যে দেখেন, দেখেন 244 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত নালিশকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামি পক্ষের ছাপাই সাক্ষী, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, সাক্ষীকে সমন ইত্যাদি প্রদান করে থাকে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত রায় প্রদান ব্যতীত আর বাদ বাকি যত যা কিছু আছে সব কিছু ম্যাজিস্ট্রেট আদালত করে কত ধারায়? কত ধারায়? 244। ঠিক আছে। এখন দায়রা আদালত এই ক্ষেত্রে ভিআইপি। দায়রা আদালত, ওনার জন্য আলাদা আলাদা ধারা আছে, উনি ধাপে ধাপে করবে। দেখেন, দায়রা আদালতে 265 ধারা মতে দায়রা আদালত, আন্ডারলাইন করবেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন। আগে বলবো যে তোমার সাক্ষ্য গ্রহণ করা হবে এই দিন। রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সাক্ষীকে উপস্থিত হতে বা কোনো কিছু হাজির করার জন্য প্রসেস ইস্যু করতে পারেন। তো রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবে 265 কততে? তে। তারপরে দেখেন 265 ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবেন। দায়রা আদালত সাক্ষ্য গ্রহণ করবে কত ধারায়? 265। তাহলে চতে হলো সাক্ষ্য গ্রহণের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ, আর সাক্ষ্য গ্রহণ করবে কততে? ঠিক আছে। এরপরে আমরা 7 নম্বরে যদি চলে আসি, যে 245 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস অথবা দণ্ড প্রদান করবেন। বিচার শেষে তো আসলে দুইটা অপশনই থাকে, হয় খালাস দিবে নাইলে কি দিবে? দণ্ড দিবে। তাহলে খালাস আছে 245-1, আর দণ্ড আছে কততে? 245-2। ঠিক আছে। তো তাহলে যে জিনিসটা আমরা মনে রাখবো, যে চার্জ গঠনের পরে মোটামুটি যা যা আছে এই রায়ের আগ পর্যন্ত সবকিছু ম্যাজিস্ট্রেট আদালত করে কত ধারায়? 244 ধারায়। আর ম্যাজিস্ট্রেট আদালত রায়ে দণ্ড অথবা খালাস দেয় 245। আর দায়রা আদালত ওই পাশে হলো সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করলো 265 আর সাক্ষ্য গ্রহণ করলো 265। এরপরে আসেন, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের সাজা দেওয়ার মতো পর্যাপ্ত কারণ না থাকলে আসামিদের, আন্ডারলাইন করবেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ব্যতি রেখেই 265 বর্গীয় জ ধারা মতে আসামিকে খালাস দিতে পারে। উনি তো দায়রা আদালতে যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, আমরা তো জানি রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিরে কি করে? পরীক্ষা করে। তারপরে আসামির পরীক্ষার পরে ধাপ হলো কি? সাফাই সাক্ষী। তারপরে হলো কি? যুক্তিতর্ক। তারপরে হলো রায়, বা রায়ে হয় খালাস দিবে নাইলে কি দেবে? দণ্ড দেবে। কিন্তু এই জায়গায় 265 যখন সাক্ষ্য গ্রহণ করলো, করার পরে যদি আদালতের মনে হয় যে যতটুকু সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এটা আসামির আর শোনার দরকার নাই, বা রাষ্ট্র মানে বাদী পক্ষ মামলা পূরণে ব্যর্থ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি রায় সরাসরি তারে খালাস দিতে পারে। 265 কততে? 265 বর্গীয় জ। বুঝেন নাই বোধহয়? ধরেন বাদী পক্ষ যদি মামলা প্রমাণ করে, সেই ক্ষেত্রে সুযোগ দেয় হলো কাকে? আসামিরে, যে আপনিও নিজেরে নির্দোষ প্রমাণ করতে পারেন। কিন্তু বাদী পক্ষ যদি মামলা প্রমাণে ব্যর্থ হয়, তাহলে আর আসামিরে কি সুযোগ দেওয়ার দরকার আছে? নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে ভাই আমি যে কথা বলতেছিলাম, যে রাষ্ট্রপক্ষ যখন সাক্ষ্য দিছে এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্যের কোনো জোর নাই, আদালতের কাছে মনে হয়েছে যে রাষ্ট্রপক্ষ মামলা করে সে তার প্রমাণ করতে পারে নাই, তো আসামিরে তো শোনার কোনো দরকারই নাই। তো সেই ক্ষেত্রে দায়রা আদালত তারে খালাস দিতে পারে 265 বর্গীয় জ। আর বর্গীয় জরে ইংলিশে কি হয় বলেন? ইংলিশে হয় এইচ, বড় হাতের এইচ। তো এখানে বর্গীয় জর পাশে একটু এইচ লিখে রাখেন, ইংরেজিতে এইচ।
বড় হাতের এইচ। আবার আবার বলেন না স্যার আমার হাত তো ছোট। কালকে আপনাদের ওই আমাদের আরিফ সাহেব এখানে কেউ চেনেন? উনি তো দুষ্ট লোক, মানে উনি ওই সব সময় হাসে, আর কি করে পড়ানোর সময় বুঝায়। কালকে ওনাদের একটা পড়াচ্ছিলাম যে বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য আপনারাও পড়বেন। বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশন। বার কাউন্সিল হলো যে সারা বাংলাদেশে একটাই, ওই যে আমাদের হাইকোর্টের পাশে। আর বার অ্যাসোসিয়েশন প্রতি জেলায় জেলায় আছে। তাহলে বার কাউন্সিল হলো আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা, আর বার অ্যাসোসিয়েশনে নিয়োগ দেয়, বার অ্যাসোসিয়েশন অনুমোদন দেয় হলো বার কাউন্সিল। আর আইনজীবী তালিকাভুক্ত বানায়, তালিকা মানে আইনজীবীদের তালিকাভুক্ত করে কে? বার কাউন্সিল। আর সেই আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনে গিয়ে সদস্য হয়ে তারা কাজকর্ম পরিচালনা করে। তাহলে ওই পার্থক্য পড়ার সময় একসময় বলতেছি যে বার কাউন্সিলে হলো আইনজীবী তালিকাভুক্ত করে। অপরদিকে এখন উনি হাসতেছে, হাসি এসে বলতেছে, আমি বললাম, কি মুস্কি হাসেন কেন? বলতেছে স্যার পার্থক্য তো একটা পাইছি। কি পাইছেন? বার কাউন্সিল আইনজীবীদের তালিকাভুক্ত করে, আর বার অ্যাসোসিয়েশন মোহরিদের তালিকাভুক্ত করে। দেখেন তো, যাই হোক, তাহলে আমার ভাই মনে রাখবেন যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণে 265 জতে যে খালাস দিচ্ছে, এই খালাসের ক্ষেত্রে আসামিরে কিন্তু শুনে নাই। আচ্ছা, যুক্তিতর্ক হয় নাই। তারপরের ধারা দেখেন, পূর্বের ধারা অনুসারে আসামিদের খালাস প্রদানের আন্ডারলাইন করবেন পর্যাপ্ত কারণ না থাকলে, মানে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নেওয়ার পরে আদালতের কাছে মনে হয়েছে যে আসামিদের খালাস দেওয়া যাচ্ছে না, তাহলে 265 গোল দিবেন। জ ধারা অনুসারে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান জানাবেন। কত ধারা? 265 জ। তাহলে আসামিদের আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবেন 265 জ। তারপরেরটা দেখেন, গোল দেন 265 ইও ধারা অনুসারে দায়রা আদালত প্রসিকিউশন বা আসামি পক্ষের যুক্তিতর্ক শ্রবণ করবেন। যুক্তিতর্ক ইংরেজিতে বলে আর্গুমেন্ট। 265 ইও সমান সমান কি হয় বলেন তো? না, এইচ আই জে হয় না? ইও সমান সমান কত? জে। একটু লিখে রাখেন, ইও সমান সমান জে, বড় হাতের জে। তাহলে খালাস দিচ্ছে 265 বর্গীয় যা। যদি মনে করে খালাস দিব না, আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে 265 জ। আর যুক্তিতর্ক শুনবে কততে? 265 ইও। যদি বলে যে কারে যুক্তিতর্ক আগে শুনতে সুযোগ দেবে, কারে আগে উপস্থাপনের সুযোগ দেবে, প্রসিকিউশন, এই যে দেখেন প্রসিকিউশন মানে রাষ্ট্রপক্ষ, তারপরে হলো কে? আসামি। বুঝছেন? তারপরে দেখেন 265 ট, আন্ডারলাইন করেন, 265 ট ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে খালাস অথবা দণ্ড প্রদান করবেন। কত ধারা? 265 ট। তো এই জায়গায় খালাসও দিতে পারে, দণ্ড দিতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, দায়রা আদালত খালাস দিতে পারে দুইটা ধারায়, 265 জ আর 265 কি বলেন? ট। জ টর খালাসের ভিতরে পার্থক্য কি শাকিল? স্যার, 265 জতে হচ্ছে আসামি পক্ষের কথা না শুনে, যুক্তিতর্ক না হয়ে, তখন হচ্ছে খালাস দিবে। আর তোয়াতে হচ্ছে আসামি পক্ষের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবে এবং যুক্তিতর্ক হবে দুই পক্ষের, তারপরে হচ্ছে হলো তোয়াতে খালাস দিবে। হ্যাঁ। তাহলে আসামিরে না শুনে যে খালাসটা দেয় সেটা হলো 265 বর্গীয় জ, আর আসামিরে শুনে যদি খালাসটা দেয় সেটা হলো 265 ট। আর 265 টতে শুধু খালাসই দেয় না, 265 টতে দণ্ডও দিতে পারে, নাকি নির্মল? আচ্ছা, অপরদিকে 265 ছ দেখেন। আচ্ছা, ট সমান সমান তাহলে কি অক্ষর হয়? কে হয়। চ সমান সমান কে হয় নাকি? তাহলে ইংরেজিতে তাহলে কত হয়? এইচ আর কে, এইচ আর কে, এই দুইটা দ্বারাই খালাস দেয়। আচ্ছা, 265 ছ ধারায় আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ, আন্ডারলাইন করবেন, পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করে 265 ঠ। মানে
আমরা যখন চার্জ করেছিলাম মনে আছে কিনা, চার্জে যতগুলো উপাদান আছে তার মধ্যে একটা আছে পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে চার্জে উল্লেখ করতে পারে, মনে আছে? তাহলে যদি চার্জে ধরেন ওই আসামি আগেও হত্যা মামলা আসামি ছিল এবং হত্যা মামলা সে দণ্ডিত হয়েছে, তাহলে সেই চার্জ সম্পর্কে পূর্ববর্তী দণ্ডাদেশ যদি চার্জে উল্লেখ করে, তাহলে সেই সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করবে 265 কততে খ, 265 খ। বুঝছেন? তাহলে এই পর্যন্ত একটু যদি দেখেন আপনারা পড়েন বুঝছেন কিনা, প্রশ্ন আছে কিনা একটু মনে মনে নীরবে পড়েন। অনলাইন অফলাইনে যারা আছেন, অনলাইনে যারা আছেন তাদেরকে এই পিডিএফ দিয়ে দিছি, ডাউনলোড করে দেখেন, একটু নীরবে পড়েন যে এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ। স্যার, হ্যাঁ বলেন। স্যার, আমাদের এই ফৌজদারি কার্যবিধির পিডিএফ গুলো যদি একটু আগে মিনা, দিয়ে দিন। আর একবার একটু বলেন। স্যার, এই ফৌজদারি কার্যবিধির যদি পিডিএফ যেগুলি বাকি আছে একটু আগে দিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা দিয়ে দেবানি যান, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। দিয়ে দিব, মাকসুদা দিয়ে দিব। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ধন্যবাদ। দেখেন হুম, পূর্বের ধারা অনুসারে যদি মানে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য, পূর্বের ধারা মানে 265 যত যদি কাউকে খালাস না দেয়, তাহলে খালাস না দেয় মানে হলো তা বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষ যে সাক্ষ্য প্রমাণ দিছে, তাহলে আসামির সাজা দেওয়ার বিধান বা সাজা দেওয়ার সুযোগ আছে, তাহলে আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে যে তুমি বলো। বিষয়টা হলো অনেকটা এরকম, ধরেন আপনার কাছে একজন আইসা একজনের নামে নালিশ করছে, ধরেন আপনি দিন মোহাম্মদ সাহেবের নামে নালিশ করছে, দিন মোহাম্মদ সাহেব এই কথা করছে, এই কথা বলছে। এখন আপনার যদি মনে হয় যে সে যে নালিশটা করছে এই নালিশের কোনো ভিত্তি নাই, আপনার কাছে মনে হয়েছে যে দিন মোহাম্মদ সাহেব এই কাজ জীবন ও করতে পারে না, বা ও যে নালিশটা করছে মনে হচ্ছে যে এই নালিশের ভিত্তিতে দিন মোহাম্মদ সাহেবের কোনো কিছু জিজ্ঞাসা করারও দরকার নাই, তাহলে দিন মোহাম্মদ সাহেবের খালাস দিয়ে দিচ্ছে সাথে সাথে। আর যখন আপনার কাছে সে নালিশ করছে যে দিন মোহাম্মদ সাহেব এই অপরাধটা করছে, তখন মনে হচ্ছে যে দিন মোহাম্মদ সাহেব তো অপরাধ করলেও করতে পারে, তখন দিন মোহাম্মদ সাহেবের কারণ দর্শাচ্ছে আত্মপক্ষ সমর্থন, যে আপনি যে অপরাধ করছেন কিনা বলেন কারণ দর্শান, তাহলে উনিও আত্মপক্ষ সমর্থনের কথা বলতেছেন। বুঝছেন? আত্মপক্ষ সমর্থন মানে আত্মসমর্পণ না, আত্মসমর্পণ তো সে করেই আছে। আত্মপক্ষ সমর্থন মানে হলো নিজের পক্ষে যুক্তি দেখানো, এই যে আসামির আত্মপক্ষ সমর্থন। আসামির আত্মপক্ষ সমর্থন মানে আসামি নিজেরে সমর্থন করতেছে যে আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো অপরাধ করি। বুঝছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, সব সাক্ষী, হ্যাঁ ওটা এক পর্যায়ে শেষ করে পরের ধাপে যাবে। একটার লিখে ধরেন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, সাক্ষী ক্লোজ হওয়ার পরেই 342-তে যাবে, এমন না যে সাক্ষ্যও চলতেছে 342 চলতেছে, তা না। ধরেন একটা মামলার আসামি ছিল 5 জন, 5 জনের মধ্যে 5 জন যখন আসবে, তার যে ধরেন সিআর মামলা যদি আমি বলি যে বাদী হাজির করতে পারছে 3 জন সাক্ষীরে, 3 জন দেওয়ার পরে সে বললো যে ওনার আমি আর সাক্ষী দেব না। বা জিয়ার মামলার ক্ষেত্রে অনেক সময় সাক্ষীরা যারা যারা আসে দেখা গেল যে ডাক্তার সাহেব আর আনাই যায় নাই, সমন টমন দিছে ডাক্তার সাহেব আর আসেই নাই, তাহলে ও বাদ, উনি বাদ দিয়ে 100 বা আজীবন তো আর তার জন্য অপেক্ষা করবে না, তখন সাক্ষ্য গ্রহণ ক্লোজ হয়ে যাবে, তারপরেই চলে যাবে 342। আছে, আদালত ইচ্ছা করলে যে ক্ষেত্রে সমন দেয়, সমন অমান্য করলেই তো দিতে পারে ওয়ারেন্ট। বুঝছেন? সাক্ষীরে সমন দিছে, সমন যদি সে অমান্য করে, সমন অমান্য করলেই তো হয়ে যায় কি ওয়ারেন্ট।
আচ্ছা, ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। আমরা নালিশকারীর অনুপস্থিতিতে পড়ি। নালিশকারীর অনুপস্থিতি 247 ধারা অনুসারে গোল দিবেন সমন মামলায় নালিশকারীর অনুপস্থিতির জন্য ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস প্রদান করতে পারেন। কি মামলায় বলেন? সমন মামলা। এটা বিবিআই। নালিশকারী অনুপস্থিতি মানে হলো এটা কি মামলা? সিআর মামলা। সিআর মামলা। এছাড়া নালিশকারী গোল দিবেন সরকারি কর্মকর্তা হলে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে। এটি কথাটার অর্থ হলো যে নালিশকারী হলো যে মামলা করছে, যে মামলাটা শুরু হয়েছিল সমনের মাধ্যমে, এখন সে মামলা করে তার আর কোনো খোঁজ খবর নাই। আসামি ধার্য তারিখে তারিখে আসে, কিন্তু সে আর আসে না। তখন আদালত ইচ্ছা করলে এই মামলা খারিজ করে দিয়ে আসামিরে খালাস দিতে পারে। খালাস দিতে কিন্তু বাধ্য না। এবং এই 247 ধারাটা খেয়াল করবেন, শুধু কি মামলা? শেয়ার মামলা। এবং শুধু শেয়ার মামলা, নালিশি মামলাই না, যে মামলায় আগে কি দিছিল? আগে দিছিল সব। ঠিক আছে। আর এখানে দেখেন যে এছাড়া নালিশকারী গোল দিবেন সরকারি কর্মকর্তা হলে, যদি মামলা করে স্বয়ং সরকারি কর্মকর্তা, তাহলে তারে ব্যক্তিগত হাজিরা থেকে কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। দেখা গেল একজন সরকারি কর্মকর্তা মামলা করতে, এখন তার তো ভাই মানে অফিসিয়াল কাজ আছে, তার তো প্রতি তারিখে তারিখে হাজির থাকা সম্ভব না, তখন আদালত তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে এবং তার হাজিরাটা প্রদান করবে তার আইনজীবী। তার আইনজীবী। হুম। হ্যাঁ। না, বাধ্যতামূলক না। এই জায়গা তো ভাষা দেখেন, দিতে পারেন। দিতে পারেন মানে কি? আদালত যদি সন্তুষ্ট হয় দিতে পারে। আদালত কি দিতে বাধ্য? দিতে বাধ্য না। পরীক্ষায় যে প্রশ্নটা আসবে যে নালিশকারীর অনুপস্থিতির কারণে মামলায় আসামিরা কি দেয়? খালাস। নালিশকারীর অনুপস্থিতির জন্য আসামিদের খালাস দেয় কোন ধরনের মামলায়? নালিশি মামলায়। নালিশি মামলায় কি ইস্যু করলে? সমন। নালিশি মামলায় সমন ইস্যু করলে। কোন ধরনের, কখন নালিশকারী কোন ধরনের ব্যক্তি হলে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে? সরকারি কর্মকর্তা হলে। ঠিক আছে, এটাই। নালিশকারী, হ্যাঁ, নালিশকারী আদালত হলে তো সে তো সরকারি কর্মকর্তাই, তাহলে তো দিতেই পারে। জি। দেখেন, দায়রা আদালতের এরূপ কোনো বিধান নাই। দায়রা আদালতে এই যে নালিশি মামলার ক্ষেত্রে এরকম কোনো বিধান নাই। তাহলে 247 ধারার বিধান এটা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রেই প্রযোজ্য। অপরদিকে আমরা চলে আসি মামলা প্রত্যাহার, উইথড্রয়াল অফ কমপ্লেইন্ট। মামলা প্রত্যাহার। প্রত্যাহার মানে যে মামলা করছে সে মামলা তুলে নিলাম, আমি আর মামলা চালাবো না। নির্মলের সাথে তার ওই সালাসালির আপোষ মীমাংসা হয়ে গেছে, নির্মল মামলা তুলে দিছে, মামলা প্রত্যাহার। সেটা তুলছেন নাকি চলতেছে? চলে? হ্যাঁ, চলতেছে। দেখেন, তাহলে তার এখনো করে নাই। তাহলে 248 ধারা অনুসারে নালিশকারী এটা চার্জ গঠনের আগে বা অর্থাৎ চার্জ গঠনের আগে বা পরে, এটা আন্ডারলাইন করেন, চার্জ গঠনের আগে বা পরে অর্থাৎ চূড়ান্ত রায়ের পূর্বে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পেয়েছে বলে গণ্য হবে। এটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ কেন দেখেন, যে বলতেছে যে 248 ধারায় চার্জ গঠনের আগে বা পরে, চার্জ গঠনের আগে প্রত্যাহার করুক বা চার্জ গঠনের পরে করুক, আদালত যদি অনুমতি দেয় যে তোমার মামলা প্রত্যাহার করা হলো, তাহলে আসামি এই জায়গা পাবে কি? খালাস। এবং এটা কি মামলা? শেয়ার মামলা বা নালিশি মামলা। অপরদিকে ডান দিকে যদি আসেন, 494 ক ধারা অনুসারে পিপি চার্জ গঠনের আগে আদালতের অনুমতি সাপেক্ষে, এই চার্জ গঠনের আগে এটা বলতেন, চার্জ গঠনের আগে, পিপি চার্জ গঠনের আগে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি গোল দিবেন, অব্যাহতি পাবে। চার্জ গঠনের আগে যদি প্রত্যাহার করে তাহলে আসামি কি পাবে? অব্যাহতি। আসামি পাবে অব্যাহতি। আর আর পিপি চার্জ গঠনের পরে গোল দেন, চার্জ গঠনের পরে
আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি হবে খালাস। চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি, চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে খালাস। আর নালিশি মামলার ক্ষেত্রে চার্জ গঠনের আগে হোক বা পরে হোক কি হবে বলেন? খালাস। জিয়ার মামলা কে পরিচালনা করে বলেন? এটা তো আগেই পড়ছি আমরা। জিয়ার মামলা পরিচালনা করে রাষ্ট্রপক্ষ, বাদী হিসেবে কার নাম থাকে? রাষ্ট্র, রাষ্ট্র বনাম অমুক। মার্ডার মামলা কখনো আপনি সংবাদদাতা এজাহার হওয়ার পরেই বাদী হয়ে যাবে কে? রাষ্ট্র। সো এখানে দুই প্রত্যাহারের মধ্যে পার্থক্য কি? সিআর মামলা চার্জ গঠনের আগে প্রত্যাহার করুক পরে প্রত্যাহার করুক, প্রত্যাহার করলেই খালাস। আর এখানে পিপি, পিপি এই জায়গায় যদি দায়রা আদালতের যে মামলা, এটা যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করে অব্যাহতি, চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে খালাস। বুঝতে পারছেন? 494 এখানে যদিও বলছে দায়রা আদালত, বাট অ্যাকচুয়ালি 494 ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ ম্যাজিস্ট্রেট আদালতে তো জিয়ার মামলা চলতে পারে, তাহলে সেই মামলা প্রত্যাহার করবে কে? পিপি। তাহলে এখানে একটু ছোট্ট করে লিখে রাখেন যে 494 ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রেও প্রযোজ্য। দেখেন, বিরতির পরে আমরা ক্লাস শুরু করতেছি। তো বিরতিতে যাওয়ার আগে আমরা মামলা প্রত্যাহার সম্পর্কে পড়ছিলাম। তো আমাদের বিমল সাহেব একটা প্রশ্ন করছে বিরতির পরে। উনি জানতে চেয়েছে যে কনফেশন এবং প্লি অফ গিলটি, এটা গতদিনই বিস্তারিত ব্যাখ্যা করছিলাম। কনফেশন হলো যখন একটা মামলা তদন্ত পর্যায়ে থাকে, তখন ম্যাজিস্ট্রেটের কাছে আসামি গিয়ে দোষ স্বীকার করে যে আমি হত্যা করছি, আমি ঠান্ডা মাথায় এই কাজ করছি, নিজের দোষ নিজে স্বীকার করা, এটা হলো কনফেশন। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করে। কনফেশন রেকর্ড করার পরে ওই কনফেশনে ম্যাজিস্ট্রেটও সিগনেচার করবে, আসামিও সিগনেচার করবে। তারপরে ওইটা যে মামলায় রেকর্ড করলো সেই মামলায় নথিপত্রের সাথে পাঠাই দিবে, যুক্ত করবে। এটা হলো কনফেশন। কনফেশনের উপর ভিত্তি করে সাথে সাথে সাজা দেওয়া যায় না। কনফেশনের উপর ভিত্তি করে সাজা দিতে হলে ওই মামলাটার বিচার শেষ হওয়ার পরে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যের সাথে 164 এর সাক্ষ্যের যদি মিল থাকে তাহলে ওই আসামির সাজা দিতে পারে। এটা হলো কনফেশন। আর গিলটি প্লিট বা প্লি অফ গিলটি, এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে যে যখন চার্জ গঠনের পরে, চার্জ গঠন হয়ে গেছে, চার্জ গঠনের সময় না, চার্জ গঠনের পরে, ওই সময় জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? তখন সে বলল যে আমি দোষী। এই যে যে সে দোষটা স্বীকার করলো, এটারে বলে গিলটি প্লিট বা প্লি অফ গিলটি। তখন ও যখন দোষী বলে ফেললো যে 243 আর 265 উমা, তখন ওই দোষের স্বীকারের উপর ভিত্তি করে ওরে তৎক্ষণাৎ সাজা দিতে পারে, সাথে সাথে সাজা দিতে পারে। এটা হলো গিলটি প্লিট বা প্লি অফ গিলটি। এখন আপনি যদি বাংলা বাংলার শাব্দিক অর্থ দেখেন, এটারও দোষ স্বীকার বলে, ওটারও দোষ স্বীকার বলে, বাট ইংরেজিতে ওটারও বলে কনফেশন আর এটারে বলে গিলটি প্লি। 164 এর উপর ভিত্তি করে সাথে সাথে সাজা দেওয়া যায় না। কিন্তু এই যে 243 বা 265 যে উয়া, এই জায়গায় যদি দোষ স্বীকার করে সাথে সাথে সাজা দিতে পারে। এ হলো কথা। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা মামলা প্রত্যাহার বিরতির আগে পড়তেছিলাম যে এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে সিআর মামলা যে কোনো সময় প্রত্যাহার করা যায় এবং সিআর মামলা প্রত্যাহার করলেই আসামি খালাস, তাতে সেটা চার্জ গঠনের আগে হোক আর পরে হোক। অপরদিকে জিআর মামলা পিপি চার্জ গঠনের আগে যদি প্রত্যাহার করে তাহলে সেটা হলো অব্যাহতি, চার্জ গঠনের পরে করলে খালাস। ধন্যবাদ। আমরা এর পরে চলে আসি মামলার কার্যক্রম বন্ধ করা, স্টপ করা। দেখেন, মামলার কার্যক্রম বন্ধ করা, নিচে লিখে রাখেন যে সিআর মামলা ব্যতীত, সিআর মামলা ব্যতীত অন্যান্য মামলার ক্ষেত্রে, সিআর মামলা ব্যতীত
তাহলে একটা জিনিস যদি এভাবে দেখেন যে 247 ধারা প্রযোজ্য শেয়ার মামলার ক্ষেত্রে, 48 প্রযোজ্য শেয়ার মামলার ক্ষেত্রে, কিন্তু যে 249 ধারা এটা শেয়ার মামলার ক্ষেত্রে ব্যতীত অন্যান্য সকল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এখন আপনি বলতে পারেন যে স্যার 249 ধারা শেয়ার মামলা ছাড়া আর কি মামলা আছে? জিআর নন জিআর, জিআর নন জিআর। দেখেন একটু পড়ি। আচ্ছা, পড়ার আগে আমি একটু ব্যাখ্যা দিই, তাহলে বিষয়টা ভালো হবে। এখানে বলতেছে যে যদি আপনি চার্জ গঠন হয়ে গেছে, চার্জ গঠন হওয়ার পরে এখন তো চার্জ গঠন হওয়ার পরে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এখন দিন চলে যায়, দিন চলে যায়, কিন্তু রাষ্ট্রপক্ষ সাক্ষী আর হাজির করতে পারে না। এখন তার জন্য তো আর মামলার কার্যক্রম আজীবন থেমে থাকবে না। আবার সাক্ষী ছাড়া তো ওই মামলায় কোনো সিদ্ধান্ত দেওয়াও যাচ্ছে না। এখন ধরেন 5 তারিখ চলে গেছে, 6 তারিখ চলে গেছে, আসামি খালি ধার্য তারিখে ধার্য হাজির হয়, কিন্তু রাষ্ট্রপক্ষ আর সাক্ষ্য দিতে পারে না। তখন আসামি পক্ষরা আবেদন করতে পারে জিওর ওনার, যেহেতু রাষ্ট্রপক্ষ সাক্ষ্য হাজির করতে পারে নাই, তাই রাষ্ট্রপক্ষর আহ এই এই কারণে এই মামলার কার্যক্রম বন্ধ করে, স্টপ, স্টপ মানে হলো বন্ধ, বন্ধ করে আসামিদেরকে মুক্তি দেওয়া হোক, রিলিজ। এই মুক্তিটা কিন্তু আজীবনের জন্য মুক্তি না। এই মুক্তিটা হলো যে যদি কোনোদিন আবার ওই সাক্ষীদের আনতে পারে, তাহলে আবার মামলার কার্যক্রম শুরু হবে। বুঝতে পারছেন? তাহলে যদি যথাসময়ে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য হাজির করতে না পারে, তাহলে 249 ধারায় জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে, বা অন্যভাবে যদি বলি সিআর মামলা ব্যতীত অন্যান্য মামলার ক্ষেত্রে মামলার কার্যক্রম কি করবে? বন্ধ। বন্ধরে ইংরেজিতে বলে স্টপ। স্টপ করে আসামিরে কি দিতে পারে? রিলিজ বা মুক্তি দিতে পারে। এই রিলিজ কিন্তু অব্যাহতি না, এই রিলিজ হলো মুক্তি। ঠিক আছে? এবং হ্যাঁ, সাময়িক। যদি কখনো আপনার আবার এই মামলা যদি আবার পুনরুজ্জীবিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আবার আসামিদের আবার কোর্টে এসে ওই মামলায় হাজিরা দিতে হবে। এ হলো কথা। তো একটু পড়ি, দেখেন। 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কমপ্লেইন ব্যতীত অন্য কোনো মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামিকে মুক্তি বা রিলিজ দিতে পারে। বন্ধ, এই বন্ধ রেখে, বন্ধ শব্দটা গোল দিয়ে নিচে, নিচে বন্ধ নিচে দেখেন স্টপ, এসটিওপি। এই বন্ধর ইংরেজি কি? স্টপ। বন্ধ রেখে আসামিরে মুক্তি প্রদান করতে পারে। যেমন একটি জিআর মামলায় যদি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির না করে, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত এই ধারায় উক্ত মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারেন। তাহলে জিআর মামলার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সাক্ষ্য হাজির করে নাই, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত এই জায়গায় মামলার কার্যক্রম কি রাখতে পারে? বন্ধ রাখতে পারে। তাহলে আমরা প্রতিকারে চলে আসি। যদি ধরেন আদালত মামলার কার্যক্রম বন্ধ করে আসামির মুক্তি দিয়ে দিল, তাহলে এই জায়গায় ক্ষতিগ্রস্ত কে হচ্ছে বলেন তো? যে মামলাটা দায়ের করছে সে। তাহলে তার কি কি প্রতিকার আছে? তার প্রতিকার সম্পর্কে যদি আমরা যাই, দেখেন 249 ধারায় একই আদালতে মামলা পুনর্জীবিত, বললেন পুনর্জীবিত করার আবেদন করা যায়। যদি সাক্ষী কোনো পর্যায়ে আনতে পারে, তাহলে এই মামলাটা কিসের আবেদন করবে? পুনর্জীবিত, যে আবার এটা চালু করা হোক, এটা হলো পুনর্জীবিত। বা উচ্চ আদালতে রিভিশন করা যায়। এই যে মামলা স্থগিত করা হলো, এটার বিরুদ্ধে উচ্চ আদালতে কি করবে? বা একই বিষয়ে নতুন মামলা করা যায়, একই বিষয়ে নতুন মামলা করা যায়। তাহলে কি কি যায়? 249 ধারায় মামলা পুনর্জীবিত করা যায়, উচ্চ আদালতে রিভিশন করা যায়, বা একই বিষয় কি করা যায়? ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন আসবে যে 249 ধারায় যদি কোনো মামলার কার্যক্রম বন্ধ করে, তাহলে এর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? পুনর্জীবিত করা যায়, নতুন মামলা করা যায়, রিভিশন করা। ঠিক আছে? আচ্ছা, এবং বেল্লাল, এই 249 ধারাটা এটা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? সিআর জিআর দুটোটা। জি, নির্মল কি বলেন? স্যার শেয়ার ব্যতীত অর্থাৎ জিয়া এবং নন জিয়ার মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 249 তো প্রথমে বলেই দিলাম যে এটা শেয়ার মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। তারা তাহলে ডান সাইডে যদি আসেন, দায়রা আদালতের ক্ষেত্রে এরকম কোন বিধান, অর্থাৎ দায়রা আদালত কখনোই এই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের, যদি সাক্ষ্য গ্রহণ সাক্ষী না আনতে পারে, দায়রা আদালত কখনোই কি দিবে না? মুক্তি দিবে না। বুঝতেন? তাহলে আমরা একটু চলে আসি পরেরটাই, মিথ্যা, তুচ্ছ এবং বিরক্তিকর অভিযোগ। মিথ্যার ইংরেজি ফলস,
তুচ্ছ হচ্ছে ফ্রিভোলাস, বিরক্তিকর হচ্ছে আপনার ভেক্সাসাস, অ্যাকুজিশন মানে অভিযোগ। এখন 250-এর মূল থিম বলি, থিম 250-এর মূল কথা হলো যে আপনি যদি কোনো মামলা, আপনি বাদী পক্ষ মামলা করছেন, করার পরে আদালত বিচার শেষে আসামিরে অব্যাহতি দিছে অথবা খালাস দিছে। অব্যাহতি কেন দেওয়া হয়? আদালত যদি বুঝতে পারে যে এই মামলার কোনো ভিত্তি নাই, তাইলে দেয়া হলো অব্যাহতি, আর একেবারে বিচার শেষে গিয়ে দেয় কি খালাস। এখন আপনি মামলা করছেন, আপনার মামলার প্রেক্ষিতে আদালতের আসামিরে যখন অব্যাহতি বা খালাস দিছে, তখন আপনার কাছে মনে হচ্ছে যে বাদী এই যে মামলাটা করছে, এই মামলা করার কোনো কারণই ছিল না, এই মামলাটা হলো মিথ্যা, এই মামলাটা হলো তুচ্ছ, বা এই মামলাটা বাদী দায়ের করছে বিবাদীরে হয়রানি করার জন্য। বিবাদী তো হয় না, আসামিকে হয়রানি করার জন্য। তার আগে এই এই বিধানটা আলোচনা করছে 250 ধারায়। 250 ধারা আবার সিআরজিআর সকল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন 247 শুধু সিআর মামলা, 249 সিআর মামলা ছাড়া অন্যান্য মামলা, আর 250 সিআরজিআর সকল। তো 250-এর যে মূল কথা, 250-এর মূল কথা হলো যে আপনার যদি বাদীর মামলাকে মনে হয় মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তখন আদালত বাদীকে বলবে যে তুমি যেহেতু মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর মামলা করছো, তুমি ক্ষতিপূরণ দিবা সর্বোচ্চ 1000 টাকা। বা কেন তুমি ক্ষতিপূরণ দিবা না কারণ দর্শাও। যেহেতু তুমি মিথ্যা, তুচ্ছ মামলা করছো, তাহলে তুমি ক্ষতিপূরণ দিবা কত টাকা? 1000 টাকা। এবং সাথে সাথেই নির্দেশ দিবে না, আগে তাকে কারণ দর্শাইতে বলবে যে কেন তুমি ক্ষতিপূরণ দিবা না। আমি একটু আপনাদের বলি, ক্ষতিপূরণ আর অর্থদণ্ড দুইটা এক জিনিস না। ক্ষতিপূরণের ইংরেজি হলো কম্পেনসেশন। ক্ষতিপূরণ যদি যারে দিতে বলবে সে দিলে ওই ক্ষতিপূরণের টাকাটা অপরপক্ষ পাবে। বাদী যদি ক্ষতিপূরণ দেয় পাবে বিবাদী, বিবাদী ক্ষতিপূরণ দিলে পাবে বাদী। আর ফাইন বা অর্থদণ্ড, যদি অর্থদণ্ড বা ফাইন বা জরিমানা, এটা পাবে হলো রাষ্ট্র। কে বলেন? রাষ্ট্র। তাহলে মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে, মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে আপনার বাদীরে ক্ষতিপূরণের কথা বলতে পারে কত টাকা? 1000। এখন ধরেন এই জায়গায় এই আগে এই ব্যাপারগুলো শুনেন, তারপরে আমরা পড়বো। যদি 1000 টাকা ক্ষতিপূরণ দিতে বলতে পারে, যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত হয়, তিনি বলতে পারবে 500 টাকা ক্ষতিপূরণ। কত? 500 টাকা। তাহলে আমরা বলতে পারি প্রথম দ্বিতীয় শ্রেণী 1000, আর তৃতীয় শ্রেণী কত? 500 টাকা। একটু, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ পিয়াল বলেন। আচ্ছা, তাহলে যে জিনিসটা এখানে মনে রাখতে হবে যে মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে বাদীরে ক্ষতিপূরণের কথা বলবে কত? 1000। যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় কত টাকা? 500 টাকা। পরীক্ষায় প্রশ্ন আসবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে? 500 টাকা। এখন যদি তারা এই 1000 টাকা বা এই 500 টাকা দিতে যদি তারা ব্যর্থ হয়, তাহলে তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে, যা 1 মাস পর্যন্ত হতে পারে। তাহলে হয় 1000 টাকা দিবে, আর বা 500 দিবে। আর এটা দিতে যদি ব্যর্থ হয়, তাহলে কারাদণ্ড কতদিন? বিনাশ্রম 1 মাস। এটুকু বুঝছেন? কি বলেন? উভয়ের ক্ষেত্রে মানে 1000 টাকা দিলো, ওই 1000 টাকা দিতে পারলো না, সেই ক্ষেত্রে 1 মাস। হ্যাঁ আর 50 ধরলো, সেই 50 দিতে পারলো না, সেই ক্ষেত্রে মানে 500 ক্ষেত্রেও কি ওই 1 মাস? হ্যাঁ, 500 দেখ আর 1000 দেখ, আপনি দিতে না পারলেই আপনার সর্বোচ্চ কারাদণ্ড কত? 1 মাস। আগে শুনেন, এটা তো পড়ি না, আগে বোঝাচ্ছি। এই 1000 টাকা বাদই দিবে কিন্তু, মানে যে নালিশকারী বা অভিযোগকারী বা সংবাদদাতা সে দিবে টাকা 500 বা 1000। আচ্ছা, এটা ছাড়াও ইন এডিশন টু, মানে এটা তো দিবেই, এটার অতিরিক্ত হিসেবে আদালত নির্দেশ দিতে পারে যে তুমি 3000 টাকা জরিমানা দিবা। সর্বোচ্চ কত? 3000 টাকা জরিমানা। আর যদি তুমি 3000 টাকা জরিমানা না দিতে পারো, তাহলে তোমার কারাদণ্ড হবে 6 মাস পর্যন্ত। কত বলেন? 6 মাস। তাহলে ক্ষতিপূরণ হলো 1000 অথবা 500, আর এর অতিরিক্ত হিসেবে জরিমানা কত? 3000। আর 3000 যদি দিতে না পারে, তাহলে কারাদণ্ড কত? 6 মাস। বিনাশ্রম বলি নাই, 6 মাস মানে এটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। এখন
এই বিষয়গুলো অনেকে বুঝেন না, আমি একটু বলে দিই। প্রথমে বলছে যেটা, সেটা হলো ক্ষতিপূরণের কথা। ক্ষতিপূরণ হলো 1000, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে কত, 500। আর ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে, মানে ক্ষতিপূরণ তো দিবাই, সাথে তুমি ওই জরিমানাও দিবা, কত টাকা, 3000 টাকা। আর 3000 যদি দিতে না পারো তাহলে তোমার কারাদণ্ড হবে কতদিন, বুঝছেন? একটু পড়ি, দেখেন যে জরিমানাটা প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী হোক, তৃতীয় শ্রেণী হোক, সবাই 3000 দিতে পারে, কিন্তু ক্ষতিপূরণ তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিতে পারে সর্বোচ্চ কত, 500। বুঝছেন? দেখেন 250 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কোনো মামলায় কোনো অভিযুক্তকে অব্যাহতি বা খালাস দিলে, এবং আদালত যদি মনে করে, এই যে অব্যাহতি বা খালাস দিলে, এটা আন্ডারলাইন করে পাইছেন, অব্যাহতি বা খালাস দিলে, এবং আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি ছিল মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন তাকে আন্ডারলাইন করবেন কারণ দর্শানোর সুযোগ দিয়ে, অবশ্যই তারে কারণ দর্শানোর সুযোগ দিবে, কারণ দর্শানোর সুযোগ দিয়ে অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। কারণ দর্শানোর সুযোগ দিয়ে কত টাকা, অনধিক 1000 টাকা। অনধিক 1000 মানে হলো 1 থেকে 1000, 1000 কিন্তু ফিক্স না। আচ্ছা, তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অনধিক 500 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। তবে ওই আদালতটা যদি হয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, তাহলে তিনি দিতে পারে সর্বোচ্চ কত, 500 টাকা। আচ্ছা, এবং উক্ত ক্ষতিপূরণ আন্ডারলাইন করেন অনাদায়, যদি আপনি এই 500 টাকা বা 1000 টাকা যদি দিতে না পারেন, তাহলে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিতে পারে। এই কারাদণ্ডটা কি, বিনাশ্রম, বিনাশ্রম। এছাড়া দেখেন, আন্ডারলাইন করবেন, এছাড়া ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে, অতিরিক্ত শব্দটা বলবেন, ক্ষতিপূরণের অতিরিক্ত, অতিরিক্ত মানে হলো ক্ষতিপূরণ তো দিছই, এর সাথে আরো যোগ হবে, অতিরিক্ত হিসেবে অনধিক, আন্ডারলাইন করবেন, 6 মাসের কারাদণ্ড বা অনধিক 3000 টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে। তাহলে ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে হয় 6 মাসের কারাদণ্ড দিবে, না হলে কত, 3000 টাকা জরিমানা। নর্মালি জরিমানা দিবে, জরিমানা যদি দিতে না পারে তাহলে কত, 6 মাসের কারাদণ্ড। এই 6 মাসের কারাদণ্ড কিন্তু সশ্রম বিনাশ্রম কিছু বলে নেই। সো এই কারাদণ্ডটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হতে পারে, বুঝছেন? এখন আমরা আরেকটু জটিলের দিকে যাই। সেটা বলতেছে যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত যে কোনো ক্ষতিপূরণ আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। মানে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণেরই আদেশ দেখ না কেন, এটার বিরুদ্ধে কি করা যাবে, আপিল করা যাবে। যে ক্ষতিপূরণের নির্দেশ দেখ না কেন, আপিল দিতে, মানে আপিল করা যাবে। তবে অন্য কোন ম্যাজিস্ট্রেট, যেমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 100 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দিলেই কেবল আপিল করা, এটা গুরুত্বপূর্ণ কথা। এই জায়গায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে পারে 1000, ক্ষতিপূরণ 1000 না, তবে উনি যদি 100 টাকা পর্যন্ত দেয় তাহলে আপিল করা যাবে না। 100 টাকা দিলে ওই ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করা যাবে না, উনাকে ক্ষতিপূরণের আদেশ দিতে হবে 100 টাকার বেশি, তাহলে আপিল করা যাবে। অপরদিকে 100 টাকা দিলেও আপিল করা যাবে না, 100 পর্যন্ত দিলে আপিল করা যাবে না, 101 টাকা দিলে আপিল করা যাবে। কিন্তু দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যাই দেখ না কেন, আপিল করা যাবে। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 50 টাকাও দেয় তাও আপিল করা যাবে। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো কি, অনেক কথা কিন্তু। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 100 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিলে আপিল করা যাবে না, কত টাকা দিলে যাবে, 101 টাকা দিলে যাবে। আর দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণেরই আদেশ দেখ না কেন, আপিল করা যাবে। জি ভাই, আপনি যে ক্ষতিপূরণ চাইতেছেন, ওই যে আমার এত টাকার ক্ষতি, 100 টাকা, 100 কোটি ক্ষতিপূরণ চাইলে ফৌজদারি মামলায় ক্ষতিপূরণ চাওয়া যায় না। ফৌজদারি মামলায় আসামি পায় দণ্ড, আর এই 1000 টাকা হলো আপনার দিচ্ছে আদালত বোনাস, যে যদি মনে হয় যে এটা হলো মিথ্যা তুচ্ছ মামলা। আর এই 1000 টাকা তো বাদই পাইতেছে না, এই 1000 টাকা হলো বাদই দিচ্ছে। হ্যাঁ, দেখেন
তাহলে আমরা আপিল যোগ্য মামলায় ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলে আপিলের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বা আপিল দায়ের করা হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায়যোগ্য হবে না। মানে আপনি ওই মামলাটা যদি আপিল যোগ্য হয় তাহলে আপিলের মেয়াদ যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে বা আপিল যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত এটা আদায়যোগ্য হবে না। অপরদিকে আপিল গোল দিবেন আপিল অযোগ্য মামলায়, অপরদিকে আপিল অযোগ্য শব্দটা বললেন, আপিল অযোগ্য মামলায় আদেশের তারিখ হতে 1 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায়যোগ্য হবে না। এটা হচ্ছে আপনাদের জন্য এডিশনাল, যার পেজ লাগবে পড়বেন না, আগে উপরের তথ্যগুলো গুরুত্বপূর্ণ। এই জায়গার যে মূল কথা সেটা হলো যে আপনারে ক্ষতিপূরণের আদেশ দিছে, এখন ওই মামলাটা যদি আপিল যোগ্য মামলা হয়, ধরেন সে আপিল করতে পারে না, ওই যে 101 টাকা দিল, 101 টাকা দিলে তো তার আপিলের সুযোগ আছে, তাহলে যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত সে 101 টাকা দিবে না, বুঝছেন? আর যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 100 টাকা দেয়, 100 টাকার বিরুদ্ধে তো আপিল করা যায় না, তাহলে আপিল কি অযোগ্য, তাহলে 1 মাস অতিবাহিত হওয়ার পরে সে 100 টাকা দিবে। এ হলো কথা। হ্যাঁ বলেন, সব প্রশ্নের উত্তর দেবো, বলেন। হ্যাঁ 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 আচ্ছা, এটা আদালত স্বপ্রণোদিত হয়ে দিতে পারে, আবার আসামি যে সেও আবেদন করতে পারে। আচ্ছা, আর আর প্রশ্ন বলেন, এটা আর বলেন। হ্যাঁ হ্যাঁ 6 মাস, জি। তাহলে আমি একটু বুঝাই, অনলাইনে আপনারা প্রশ্ন করতেছেন না, আমি আনমিউট করে দিই, অনলাইনে প্রশ্ন থাকলে করেন, আমি আবার একটু বুঝাই, আবার একটু মাথায় গেঁথে যাবে। দেখেন, যখন একটা মামলায় বাদী মামলা করছে, বাদী মামলার প্রেক্ষিতে আদালত আসামির অব্যাহতি দিছে অথবা খালাস দিছে এবং আদালতের কাছে মনে হয়েছে যে বাদী যে মামলাটা করছে এটা হলো মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তখন আদালত বাদীরে বলবে যে তুমি মিথ্যা মামলা করছো, তুমি তুচ্ছ মামলা করছো, তুমি এখন ক্ষতিপূরণ দিবা অনধিক 1000 টাকা, এবং কেন ক্ষতিপূরণ দিবা না কারণ দর্শাও, যদি কারণ দর্শাতে না পারো তাহলে তুমি ক্ষতিপূরণ দিবা। বুঝছেন? এই ক্ষতিপূরণটা কত? 1000। যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় কত? 500। তবে 500 বা 1000 সে যদি দিতে না পারে তাহলে তার কারাদণ্ড হবে কত? 30 দিন বা 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। ধাপে ধাপে বুঝেন, এইটুক শেষ। তার মানে আমরা বুঝলাম যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণের আদেশ দিতে পারে 500, আর প্রথম দ্বিতীয় 1000 দিতে পারে সর্বোচ্চ। আচ্ছা, এখন ক্ষতিপূরণের পার্ট বাদ, ক্ষতিপূরণের ছাড়াও, মানে ক্ষতিপূরণ তার আদেশ দিবেই, ক্ষতিপূরণ ছাড়াও তারে বলতে পারে যে তুমি 3000 টাকা জরিমানা দিবা। কত টাকা? 3000 টাকা জরিমানা। এটা ওই 1000 টাকা ক্ষতিপূরণের সাথেও দিতে পারে। 1000 টাকা ক্ষতিপূরণ প্লাস জরিমানা দেবে কত? 3000। 3000 যদি দিতে না পারো তাহলে তোমার কারাদণ্ড হবে সর্বোচ্চ কত? 6 মাস। এই কারাদণ্ডটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। বুঝছেন? এখন আপিলে আসে। আপিল বলছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণেরই আদেশ দেখ না কেন এর বিরুদ্ধে আপিল করা যাবে। তারা যদি 1 টাকাও দেয়, কি বলেন? আপিল করা যাবে। কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 100 টাকা পর্যন্ত যদি ক্ষতিপূরণের নির্দেশ দেয় আপিল করা যাবে না। ওনার নির্দেশ দিতে হবে কত? 101 দিলে আপিল করা যাবে। তাহলে আমার মনে রাখতে হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 100 টাকা পর্যন্ত দিলে আপিল করা যাবে না, আর অন্যান্য সকল ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। এটুকু বুঝতেন? এখন পরের ধাপে আসি। পরের ধাপ হলো যে এই ক্ষতিপূরণ আদায় করা যাবে কখন? ধরেন ক্ষতিপূরণের আদেশ আদালত দিয়ে দিছে, যদি এটা আপিলযোগ্য মামলা হয়, ধরেন ক্ষতিপূরণের আদেশ দিছে 200 টাকা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তাহলে এটা কি আপিলযোগ্য মামলা? তাহলে আদেশ যদি আজকে দেয় আর সে যদি আপিল করে, যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত এই 200 টাকা আদায় করা যাবে। ক্লিয়ার? আর যদি একটা আপিল অযোগ্য মামলা হয়, ধরেন ক্ষতিপূরণের আদেশ দিছে 100 টাকা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাহলে কি আপিল করা যাবে?
যাবে না। তাহলে এই 100 টাকা আদায় করা যাবে কয় মাস অতিবাহিত হওয়ার পর? 1 মাস অতিবাহিত হওয়ার পর। এই হলো 250 টাকা। সশ্রম আর বিনাশ্রম কি তাই বুঝতেছেন না? সশ্রম আর বিনাশ্রম হলো ওই জেলখানার ভিতরে যে জসিম কাঠ কাটতেছে, তারপরে ওই অন্যান্য যে কাজ আছে এগুলো করা লাগে, অথবা সাবানা জেলখানার ভিতরে যে মেশিন চালাচ্ছে, জামা কাপড় বানাচ্ছে, এটা হলো সশ্রম। আর বিনাশ্রম মানে হলো ওই জায়গায় কোনো কাজ বাজ করে না, খালি বসে থাকবে, কোনো শ্রম দেওয়া লাগে না, এটা হলো সশ্রম আর বিনাশ্রম। সিনেমা দেখেন নাই? বাংলা সিনেমার ঘাটতি আছে আপনাদের, দেখেন। তো আমাদের, আপনি চাচ্ছেন যে আপিলটা কত দিনের মধ্যে নিষ্পত্তি হবে, তাই? আপিল নিষ্পত্তির সময় আমরা সামনে গিয়ে পড়বো ফৌজদারি কার্যবিধি 442 ক ধারায় 90 কার্য দিবস। এই 90 কার্য দিবসের মধ্যেও যদি নিষ্পত্তি না করতে পারে, আদালত আরো সময় নিতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে মূল কথা দাঁড়ালো, আপিল যতদিন খুশি ততদিন চলতে পারে, বাট যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা যাবে না। এই হলো কথা। দেখেন, তাহলে দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। আমাদের দায়রা আদালতের 250 ধারার মতো কোনো বিধান নাই। আমাদের আজকের পড়া প্রায় শেষ। আমরা যা পড়ছি এটা একটু রিভিউ করি, যাতে আপনাদের মাথায় গেঁথে থাকে, মনে থাকে। দেখেন, প্রথমে আমরা ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে আমাদের ফৌজদারি কার্যবিধির 20তম অধ্যায়। ম্যাজিস্ট্রেট বলছে 241 থেকে 250, আর দায়রা আদালত বলছে 23তম অধ্যায় 265 ক থেকে 265। ঠিক আছে। এরপরে আমরা ম্যাজিস্ট্রেট আদালতের 241 ধারায় বলতেছে নিম্নোক্ত কার্যপদ্ধতি অনুসরণ করবে, মানে 241 ক থেকে 250। দায়রা আদালতে বলতেছে যে পিপি মামলা পরিচালনা করবে রাষ্ট্রপক্ষে 265 ক, আর পিপি সবার আগে বক্তব্য শুরু করবে 265 ক। ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিতে পারে 241 কতে। অব্যাহতির সময় দুই পক্ষের শুনবে, বাদী পক্ষের কাগজপত্র দেখবে, আসামির কোনো কাগজপত্র দেখবে না। আর অব্যাহতি দেখ বা না দেখ, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হলো রিভিশন। সেম কাজটা দায়রা আদালত করে 265 গ। আচ্ছা, অব্যাহতি যদি না দেয় চার্জ গঠন করবে ম্যাজিস্ট্রেট 242, দায়রা আদালত চার্জ গঠন করবে 265 গ। চার্জ গঠন করার পরে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করবে যে তোমার বিরুদ্ধে এত এত ধারায় দোষ, মানে চার্জ গঠন করা হয়েছে, তুমি দোষী নাকি নির্দোষ। সে যদি বলে আমি দোষী, তাহলে তারে সাজা দিতে পারবে 243, তবে সাজা দেওয়া বাধ্যতামূলক না, সাজা দেওয়া বিবেচনামূলক। সেম কাজটা দায়রা আদালত করে 265। ওকে, যদি দোষ স্বীকারের ভিত্তিতে গিলটি প্লিটের ভিত্তিতে সাজা না দেয়, তাহলে ম্যাজিস্ট্রেট যাবতীয় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ 342, তারপরে সাফাই সাক্ষী যুক্তিতর্ক ম্যাজিস্ট্রেট সবকিছু করে 244। অপরদিকে দায়রা আদালত 265 চতে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে, 265 চতে সাক্ষ্য গ্রহণ করে। ওকে, ম্যাজিস্ট্রেট আদালত বিচার শেষে তারে দণ্ড বা খালাস দেয় 245। অপরদিকে দায়রা আদালত যদি রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে দায়রা আদালতে যদি মনে হয় যে আসামিদের শোনার দরকার নাই, এর খালাস দেওয়া যায়, খালাস দিবে 265 বর্গীয় জ। আর যদি মনে হয় খালাস দেওয়া যাচ্ছে না, তাহলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে 265 জ। 265 আর এরপরে যুক্তিতর্ক 265 ইউ। তারপরে দণ্ড বা খালাস দিবে 265 ত। কত বলেন? ত। এবং পূর্ববর্তী দণ্ড সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করবে 265 ঠ। 265। এখন 246 ধারা অ্যাকচুয়ালি বাতিল। 246 ধারায় কিছু নাই। 247 ধারায় বলছে নালিশি মামলার ক্ষেত্রে নালিশকারী যদি হাজির না হয়, মামলায় আসামি দিবে খালাস। আর সরকারি কর্মকর্তা যদি নালিশকারী হয়, তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। 248 বলছে মামলা প্রত্যাহার, চার্জ গঠনের আগে করুক পরে করুক, প্রত্যাহার করলেই, নালিশি মামলা প্রত্যাহার করলেই 248 ধারায় আসামি খালাস। অপরদিকে দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালতে জিআর মামলা পিপি যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে, তাহলে আসামি হবে অব্যাহতি। চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে 494 খতে আসামি পাবে হচ্ছে কি খালাস। এটা 249 ধারাটা জিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য।
কমপ্লেইন্ট ব্যতীত অন্য কোনো মামলায় রাষ্ট্রপক্ষ যদি সাক্ষ্য হাজির করতে না পারে তাহলে মামলার কার্যক্রম স্টপ করে আসামির রিলিজ দিতে পারে এবং এর বিরুদ্ধে প্রতিকার হস্তে পুনরুজ্জীবিত করা, রিভিশন করা বা নতুন মামলা করা। দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। সর্বশেষ, মিথ্যা তুচ্ছ মামলা যদি বাদী করে তাহলে বাদীরে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে 1000, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে 500, এবং এর অতিরিক্ত হিসেবে আপনার 1500 যদি দিতে না পারে তাহলে কারাদণ্ড হইতে পারে 30 দিনের বিনাশ্রম, এবং এর অতিরিক্ত হিসেবে 3000 টাকা জরিমানা বা 6 মাসের কারাদণ্ড দিতে পারে। আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 100 টাকার বেশি যদি ক্ষতিপূরণের আদেশ দেয় আপিল করা যাবে। দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণের আদেশ দেখ না কেন আপিল করা যাবে। আর এই আপিলের টাকা কখন আদায় করা হবে? আপিলযোগ্য মামলার ক্ষেত্রে আপিল নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত ক্ষতিপূরণের টাকা, আপিলযোগ্য মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ মানে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণের টাকা আদায় করা যাবে। আর আপিল অযোগ্য মামলার ক্ষেত্রে 1 মাস অতিবাহিত হলেই আদায় করা যাবে। আর একটা বিষয় দিয়ে শেষ করি, ক্ষতিপূরণের ক্ষেত্রে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিতে পারে সর্বোচ্চ 500 টাকা, কিন্তু জরিমানার ক্ষেত্রে সবার সেম। জরিমানার ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় সবাই 3000 টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিতে পারে। সর্বশেষ আর একটা তথ্য দিয়ে শেষ করি, ভবিষ্যতে হয়তো বা প্রশ্ন করবেন। আমরা যখন ফৌজদারি কার্যবিধির 32 ধারায় পড়ছিলাম, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের কথা 2 বছর 2000, 2 বছর 2000, কিন্তু এইটা একটা বিশেষ ক্ষেত্র, এই জায়গায় উনি 3000 টাকাও জরিমানার আদেশ দিতে পারেন। ধন্যবাদ। আগামী দিন এটা নিয়ে পড়ে আসবেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বলেন। এটা নাই? জি আচ্ছা, আমি দিচ্ছি। আগামী দিন ক্লাস টেস্ট নিব, এটা পড়াই। এই ম্যাজিস্ট্রেট দায়রা আদালতের বিচার পদ্ধতি পড়ে আসবেন। আগামী দিন হলো শুক্রবার 4:30। 494 পর ওই যে ওটা কি শেয়ার মার্কেটের ক্ষেত্রে না স্যার? ওটা জিআর শেয়ার উভয় পিপি দায়রা আদালত। ও জি, দুটোই। তাহলে আপনাদের শুক্রবার 4:30। ধন্যবাদ। হ্যাঁ বলেন।